তো গাইজ আইপিএল 2025-এর সেকেন্ড লেগ শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপ, এবং এই দ্বিতীয় ধাপে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে কোন কোন দলে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে এবং কারা অ্যাভেলেবেল নেই, এবং এর ফলে দলগুলো কিভাবে সাফার করতে পারে, অ্যাট দ্য সেম টাইম কোন প্লেয়ার অ্যাকচুয়ালি কোন ডেট পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে, এটাও সব থেকে বড় প্রশ্ন। তো আজকের ভিডিওতে আইপিএল এর সমস্ত দলের যে সমস্ত বিদেশি ক্রিকেটাররা রয়েছে সবাইকে নিয়ে কিন্তু আজকে একটা বিস্তারিত আপডেট দেবো, এবং প্রত্যেকটা দল ওয়াইজ দেখে নেব কোন দলের কোন প্লেয়ার কোন তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকছে এবং সেটা দলের ব্যালেন্সের উপর কতটা এফেক্ট ফেলবে। তো সবার প্রথমে অ্যাজ উই নো যে ইন্ডিয়া পাকিস্তান টেনশনের জন্য অনেক বিদেশি ক্রিকেটার তারা কিন্তু নিজেদের দেশে ফিরে চলে গিয়েছিল। বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে এবার এই প্রশ্নটা উঠছে, তাহলে কোন কোন প্লেয়ার কোন দলে অ্যাভেলেবেল থাকছে। তো এই সমস্ত প্রবলেম শুরু হয় তখন যখন আইপিএল এর যে ফাইনাল, যেটা 27শে মে হওয়ার কথা ছিল, সেটাকে তারিখ পরিবর্তন করে 3 জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এবার এই 7 দিনের কাছাকাছি মোটামুটি যে ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, এর ফলে একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটে। সমস্ত আন্তর্জাতিক ক্রিকেটাররা আইপিএলে অংশগ্রহণ করে এবং যে মুহূর্তে আইপিএল শেষ হয় তারপর থেকে লাগাতার একের পর এক সিরিজ বিভিন্ন দলগুলো কিন্তু খেলতে থাকে, এবং এই সমস্ত কিছু আগে থেকেই শিডিউল থাকে। আর সেই কারণে আইপিএল যদি নিজের নির্ধারিত টাইমে শেষ না হয় তাহলে বড়সড় সমস্যা তৈরি হয়ে যায় প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে। এবং এই মুহূর্তে যে সিরিজগুলো আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের একটা সিরিজ রয়েছে, তারপরে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের একটা সিরিজ রয়েছে যেখানে ওডিআই সিরিজ রয়েছে, আবার টি20 সিরিজ রয়েছে, আর তারপরে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যে ফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা, যেটা ইংল্যান্ডের লর্ডসে হবে। যার কারণে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড এই 4টে দলের প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠে এসেছে। সবার প্রথমে আমরা যে দল দিয়ে শুরু করব সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোমারিও শেফার্ড, সার্ফেন রাদারফোর্ড, শামার জোসেফ, এই সমস্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা রয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে ওডিআই সিরিজ, এবং এই ওডিআই সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু এই সমস্ত ক্রিকেটাররা, বিশেষ করে নিকোলাস পুরান, হেটমায়ার, এরা কিন্তু এই দলের মধ্যে নেই, এবং এরা বেসিক্যালি ওয়েস্ট ইন্ডিজের মেন টিমে তাদেরকে অনেকদিন ধরেই সাইডলাইন করা হচ্ছে। তো এই প্লেয়ারগুলোকে পাওয়া যাবে। নিকোলাস পুরান এলএসজির হয়ে খেলবে, অন্যদিকে রাসেল, নারিন এরা তো অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে চলে এসছে। অন্যদিকে শেমরন হেটমায়ারকেও পেয়ে যাবে রাজস্থান রয়্যালস। এখানে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে রোমারিও শেফার্ডকে নিয়ে। দ্বিতীয় যে প্লেয়ারকে এখানে পাওয়া না যেতে পারে সেটা হচ্ছে সার্ফেন রাদারফোর্ডকে নিয়ে, এবং তৃতীয় হচ্ছে শামার জোসেফ। এবার শামার জোসেফকে দীর্ঘদিন কিন্তু এলএসজি খেলাচ্ছে না, বাট স্টিল এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে শেফার্ড এবং রাদারফোর্ডকে নিয়ে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আমরা পাচ্ছি যে এই দুটো ক্রিকেটার রাদারফোর্ড এবং শেফার্ড এরা দুজনেই কিন্তু এই মুহূর্তে আইপিএল এ ফিরে এসেছে। কিন্তু সব থেকে বড় প্রবলেম, আইপিএল এর বাকি থাকা সমস্ত ম্যাচ তারা খেলতে পারবে না। তার কারণ হচ্ছে আগামী 21 তারিখ থেকে শুরু হতে চলেছে ওডিআই সিরিজ, এবং সেই সিরিজে শেফার্ড এবং রাদারফোর্ড এবং শামার জোসেফ এই তিনজনের চলে যাওয়ার কথা। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শেফার্ড এবং রাদারফোর্ড এই মুহূর্তে আইপিএল এ ফিরে আসছে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা যেভাবে লিভিংস্টোনকে সাইড করে এখানে শেফার্ডকে খেলানো শুরু করেছে এবং শেফার্ড পারফরমেন্স করছে, তাদের জন্য বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে 21শে মে থেকে যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে তার আগে শেফার্ড এবং রাদারফোর্ড দুজনেই চলে যাবে, এমনটাই ইনফরমেশন রয়েছে। যদি বিসিসিআই এর তরফ থেকে সেই অর্থে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে কোনো কথা হয়ে থাকে যে এই প্লেয়ারদেরকে অন্তত আরো কয়েকটা দিন থাকতে দেওয়া হোক, সেটা আলাদা বিষয়, বাট এই মুহূর্তে ইনফরমেশন এটাই, এরা দুজন আগামী 1-2 ম্যাচ খেলবে, তারপরে 21শে মের আগে তারা কিন্তু চলে যাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার জন্য। এরপর যে দলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংল্যান্ড। জস বাটলার গুজরাট টাইটান্সের। তো জস বাটলার অ্যাভেলেবেল নয়, খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, কারণ জস বাটলার ইংল্যান্ডের ওডিআই এবং টি20 এই দুটো দলেতেই রয়েছে, এবং প্রথমে ওডিআই সিরিজ হবে, তো সেই সিরিজ খেলার জন্য কিন্তু জস বাটলার সেখানে থাকছে। যে সিরিজটা শুরু হচ্ছে 29শে মে থেকে, এবং আইপিএল এর প্লে অফ শুরু হচ্ছে 28শে মে থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত। জস বাটলার থাকবে না, যার কারণে এই মুহূর্তে অলরেডি জস বাটলারের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে গুজরাট টাইটান্স, এবং বেশ কিছু নিউজ রিপোর্টে এমনটা আসছে বাটলারের পরিবর্তে কুশাল মেন্ডিসকে এখানে সিলেক্ট করা হয়েছে, যে কুশাল মেন্ডিস পিএসএল খেলছিল, এবং পিএসএল এ কোনো বিদেশি ক্রিকেটার ফিরছে না, এটাও একটা নিউজ রয়েছে এই মুহূর্তে। তো জস বাটলার গুজরাটের হয়ে কিন্তু প্লে অফ তো খেলবে না, এই মুহূর্তেও কিন্তু জস বাটলার ফিরে আসছে না গুজরাটের হয়ে। ইংল্যান্ডের তরফ থেকে লিভিংস্টন একটা প্লেয়ার যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে আছে, কিন্তু লিভিংস্টন ইংল্যান্ডের দল থেকে বাদ পড়ে গেছে, যার কারণে লিভিংস্টন
আরসিবির হয়ে খেলতে পারবে এবং লিভিংস্টন আজকে চলে এসেছে, আরসিবির তরফ থেকে আপডেট দেওয়া হয়েছিল। অ্যান্ড ফিল সল্ট, যে আরসিবির আরও একটা ইংল্যান্ডের প্লেয়ার, সেই ফিল সল্ট পুরো টুর্নামেন্ট আরসিবির হয়ে খেলবে। তার কারণ হচ্ছে ফিল সল্ট ইংল্যান্ডের T20 টিমে আছে এবং ইংল্যান্ডের T20 যে সিরিজটা সেটা কিন্তু পরের দিকে হবে, সবার প্রথম হবে ওডিআই সিরিজ। তো ফিল সল্ট পুরো সিজন অ্যাভেলেবেল থাকছে একদম ফাইনাল পর্যন্ত। জেকব বেথেল সে কিন্তু সমস্ত ম্যাচেস খেলবে না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে জেকব বেথেল আরসিবি টিমের সাথে যোগদান করেছে, কিন্তু জেকব বেথেল ইংল্যান্ডের ওডিআই টিমে রয়েছে এবং ওডিআই সিরিজ যেমনটা বললাম 29শে মে থেকে শুরু হচ্ছে, তো কয়েকদিন পরে সে কিন্তু আবারও ফিরে চলে যাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা খেলার জন্য। পাশাপাশি ইংল্যান্ডের আরো যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে লাইক স্যাম কারান, জেমি ওভারটন ছাড়া যে সমস্ত বিদেশি প্লেয়ারগুলো ছিল চেন্নাই সুপার কিংসে এই সিজনে, সমস্ত ক্রিকেটাররাই ফিরে আসছে একমাত্র জেমি ওভারটন বাদ দিয়ে, কারণ জেমি ওভারটন ইংল্যান্ডের দলে রয়েছে। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ টিম যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার অনেকগুলো ক্রিকেটার কিন্তু আইপিএল এর বিভিন্ন দলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই সিজনে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ আফ্রিকার সামনে একটা বড় টুর্নামেন্টের ফাইনাল খেলবে, তার জন্য কিন্তু তাদের সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল হবে কিনা এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছিল, বিশেষ করে জশ হেজেলউডকে নিয়ে। জশ হেজেলউড আইপিএল শেষ হওয়ার আগে, আইপিএল এর প্রথম লেগ যখন শেষ হয় শেষ ম্যাচটাতে সে কিন্তু খেলেনি চোটের কারণে। বর্তমানে তার চোটের কি পরিস্থিতি রয়েছে সেই নিয়ে কোনো আপডেট নেই, বাট এমনটা জানানো হচ্ছিল জশ হেজেলউড কিন্তু আর ফিরবে না, সে ওই চোটের কারণে রেস্ট নেবে এবং তারপর সোজা গিয়ে WTC ফাইনাল খেলবে। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট, জশ হেজেলউড হি ইজ কামিং ব্যাক, সে ফিরে আসছে আইপিএল আরসিবির হয়ে খেলার জন্য। অন্যদিকে অস্ট্রেলিয়ার আরও খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিকেটার, দ্যাট ইজ মিচেল স্টার্ক দিল্লির হয়ে এই সিজনে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এমনটা আপডেট আসছে মিচেল স্টার্ককে নিয়ে সে সেই অর্থে ফিরে আসতে আগ্রহী নয়, বাট এটা ফাইনাল নয়। মিচেল স্টার্ক ফিরে আসবে কিনা এটাও জশ হেজেলউডের মতো কিন্তু 50-50 হয়ে আছে, তবে এমনটা জানা যাচ্ছে মিচেল স্টার্কের সেই অর্থে ফেরার ইচ্ছে নেই। দ্বিতীয় জ্যাক ফ্রেজার ম্যাগার কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে আমি এই সিজনের আইপিএলে ফিরছি না, হতে পারে তার খারাপ ফর্মের জন্য বা অন্য যে কোনো কারণের জন্য, বাট জ্যাক ফ্রেজার ম্যাগার এই সিজনে আসছে না, যার পরিবর্তে হিসেবে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে এখানে সাইন করিয়েছিল বাংলাদেশ থেকে। বাট দ্য প্রবলেম ইজ মুস্তাফিজুর রহমানের সাথে সেই অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু মেম্বার্স জানিয়েছে। তো এখানে এক্স্যাক্টলি এনওসি পাওয়া যাবে কিনা মুস্তাফিজুরের জন্য এটা একটা বড় প্রশ্ন। আদারওয়াইজ মুস্তাফিজুরকে কিন্তু আই থিঙ্ক 6 কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালস তাদের দলে যুক্ত করেছে। অস্ট্রেলিয়ার আরও একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, দ্যাট ইজ মার্কাস স্টয়নিস। দেখুন স্টয়নিস কিন্তু অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেই, তো স্টয়নিসের এখানে না খেলতে আসার সেই অর্থে কোনো লজিক নেই। যেমন টিম ডেভিড, সেও কিন্তু কোনো অস্ট্রেলিয়ার দলে নেই, সে টেস্ট খেলে না, তো টিম ডেভিড সে আরসিবির হয়ে অ্যাভেলেবেল আছে। মার্কাস স্টয়নিস তারও কিন্তু অ্যাভেলেবেল থাকার কথা। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে রিকি পন্টিং পাঞ্জাব দলের সাথে আছে এবং রিকি পন্টিং কোনোভাবেই নিজের একজন অস্ট্রেলিয়ার প্লেয়ারকে এইভাবে চলে যেতে দেবে না, ডেফিনেটলি সে এখানে কিন্তু মার্কাস স্টয়নিসকে যা হোক করে ধরে নিয়ে আসবে। অন্যদিকে প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড এই দুজনই অস্ট্রেলিয়ার টেস্ট দলেরও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং প্যাট কামিন্স বিশেষ করে অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন, কিন্তু প্যাট কামিন্স এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বাকি ম্যাচেসগুলো খেলতে আসবে বলে এমনটাই খবর। অর্থাৎ SRH এর তরফ থেকে হেড এবং কামিন্স এরা দুজনই আসছে, যদিও তারা কিন্তু এই সিজনে অলরেডি কোয়ালিফাই করতে পারবে না, ছিটকে গেছে, তার সত্ত্বেও এরা দুজন আসছে। এটা থেকেই স্পষ্ট হয় যে এই দুটো ক্রিকেটার নিজেদের দলের জন্য ঠিক কতটা ডেডিকেটেড, এটা কিন্তু SRH এর এই দুজন ক্রিকেটারের থেকে শেখা উচিত, যেখানে মিচেল স্টার্ক এখনো কিন্তু 50-50 বলেই জানাচ্ছে। তার পাশাপাশি দিল্লির তরফ থেকে যেভাবে জ্যাক ফ্রেজার ম্যাগারকে একজন ব্যাটসম্যানের পরিবর্তে মুস্তাফিজুরকে নেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে দিল্লিকে কিন্তু মিচেল স্টার্ক জবাব দিয়ে দিয়েছে। আদারওয়াইজ দিল্লি এরকম সিদ্ধান্ত নিত না, কারণ একটা দলে যদি মিচেল স্টার্কের মতো একটা বোলার থাকে, আবারও একটা বাঁহাতি পেসার হিসেবে বিদেশি ক্রিকেটারকে, আপনি কেন এখানে মুস্তাফিজুরকে নেবেন? তো মুস্তাফিজুরকে এখানে নেওয়া হয়েছে দিল্লি দলে, তার মানে ডেফিনেটলি আমার মনে হচ্ছে এখানে মিচেল স্টার্ক তাদেরকে কিন্তু অলরেডি জবাব দিয়ে দিয়েছে যে আমি যাচ্ছি না, যার আপডেটটা আমরা নিশ্চিতভাবে 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। এবং ইংল্যান্ডের তরফ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটার, দ্যাট ইজ মঈন আলী, সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে না ফিরতেও পারে এমনটা সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে যেটা জানা যাচ্ছে জ্যাক ফ্রেজার ম্যাগারকের মতো মঈন আলীও কিন্তু আইপিএল থেকে তার নাম তুলে নিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তিনি আর ফিরতে চাইছেন না। তবে মঈন আলী না ফিরলেও কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে সুনীল নারিন, আন্দ্রে রাসেল এরা সবাই কিন্তু রয়েছে। ইভেন রবম্যান পাওয়েল সেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে কামব্যাক করেছে, যদিও KKR এর এই মুহূর্তে
আইপিএল এর পরবর্তী ধাপে যাওয়ার যে চান্স সেটা কিন্তু অনেকটাই কম। এরপর যে দলটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা কিন্তু এই সিজনে রীতিমতো তুলকালাম করেছে। যেমন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রায়ান রিকালটন মুম্বাইয়ের হয়ে দারুণ খেলেছে, পাশাপাশি রবাডা দুর্দান্ত বোলিং করেছিল, যদিও মাঝখানে 1 মাসের জন্য সে ব্যান হয়েছিল, বাট স্টিল সে আবারও ফিরে এসছে এবং সেও পরবর্তী ম্যাচেসগুলো খেলতে চলেছে। বাট দক্ষিণ আফ্রিকার তরফ থেকে এক্স্যাক্ট খবরটা কি? দেখুন, দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেট বোর্ড রয়েছে, ক্রিকেট বোর্ডের কিন্তু আর্থিকভাবে বড় সমস্যা। এই ক্রিকেট বোর্ডটা একটা লম্বা সময় ধরে বিভিন্ন রকমভাবে লসের মধ্যে ছিল, লোনের মধ্যে ছিল, এবং ইভেনচুয়ালি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ভারতের বিসিসিআই এর সাথে হাত মেলায় এবং তারা প্ল্যান করে SA-20 টুর্নামেন্টটা করে। এবং এই টুর্নামেন্টটা করার ফলে দক্ষিণ আফ্রিকার যে বোর্ড রয়েছে, ক্রিকেট বোর্ড, তারা একটা বড় রকমের টাকা লাভ করে, একটা ভালো রকমভাবে তাদের সমস্ত লোন কিন্তু এখান থেকে রিকভার হয়ে যায়, তারা লাভবান হয়ে যায়, যার কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড কোনোভাবেই আমাদের বিসিসিআইকে কিন্তু জবাব দিতে পারবেন না। যদিও এখানে জবাব না দেওয়ার কিছু নেই, তার কারণ সামনে একটা বড় টুর্নামেন্টের ফাইনাল রয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা যদি এখানে নাও আসে সেক্ষেত্রেও বিসিসিআই খুব একটা কিছু বলবেন না, বাট স্টিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের রেসপন্সিবিলিটি আছে এবং তারা ডিসাইড করেছে তাদের সমস্ত ক্রিকেটার যারা 26শে মে পর্যন্ত আইপিএলে থাকার কথা ছিল, তার পরিবর্তে 3 জুন পর্যন্ত তাদের সমস্ত ক্রিকেটার আইপিএলে থাকবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারকে আপনি এখানে মিস করবেন না। রাবাডা থেকে শুরু করে টিস্টান স্টাফস, ওইদিকে মার্কো ইয়ানসন, এদিকে রায়ান রিকালটন, পাশাপাশি মুম্বাইয়ে করবিন বস যে অসাধারণ ফর্মে রয়েছে, অন্যদিকে এসআরএইচ এর কাছে মোল্ডার আছে, অন্যদিকে কুইন্টন ডিকক, তিনি আন্তর্জাতিক খেলেন না, তো তিনি অলরেডি কেকেআর দলের সাথে যুক্ত হয়েছেন। অন্যদিকে আরসিবির তরফ থেকে রজত পাতিদারের একটা চোট ছিল, বাট দ্য থিং ইজ রজত পাতিদার ইতিমধ্যে দলের সাথে যুক্ত হয়েছে এবং এমনটা সম্ভাবনা রয়েছে রজত পাতিদার বাকি ম্যাচেসগুলো খেলবে। কেকেআর ম্যাচটা হয়তো স্কিপ করতে পারে, বাট তার পরের ম্যাচগুলোতে ক্যাপ্টেন রজত পাতিদার আরসিবির হয়ে নেতৃত্ব দেবে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সমস্ত ক্রিকেটারকে আইপিএলে পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার সেই সমস্ত প্লেয়ার যারা অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেই তারা সবাই অ্যাভেলেবেল রয়েছে, যদিও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নিজের নাম তুলে নিয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সমস্ত ক্রিকেটার এই মুহূর্তে আইপিএলে অ্যাভেলেবেল রয়েছে, তবে 21শে মে এর পর তারা চলে যেতে পারে এমনটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদিও যারা T20 স্পেশালিস্ট, নিকোলাস পুরান, হেটমায়ারের মতো ক্রিকেটাররা, তারা কিন্তু আইপিএল এর বাকি ম্যাচেসগুলো খেলে যাবে। অন্যদিকে ইংল্যান্ড দলের তরফ থেকে অধিকাংশ ক্রিকেটারই কিন্তু বর্তমান মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, তবে 29শে মে তাদের যে ওডিআই সিরিজ রয়েছে, সেই ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে তাদের যে সমস্ত ক্রিকেটারগুলো ওই সিরিজ খেলবে, ওডিআই সিরিজ, তারা চলে যাবে। বাট জস বাটলার সে অলরেডি নাম প্রত্যাহার করে নিয়েছে। এই সিজনে জস বাটলার আর ফিরছেন না, যেটা গুজরাট দলের যে ব্যালেন্স সেটাকে কিন্তু ভীষণ রকমভাবে প্রবলেমের মধ্যে ঠেলে দেবে। এবং আমার মনে হয় এই যে বিভিন্ন প্লেয়ার এখানে ফিরছেন না, এদের সব থেকে বড় সমস্যায় যদি কোনো দল পড়ে সেটা হচ্ছে গুজরাট টাইটান্স। কারণ গুজরাটের কাছে যে 3টে টপ অর্ডারের দুর্দান্ত প্লেয়ার ছিল, সেই 3 জনের মধ্যে যদি একজন না থাকে, 2 জন মাত্র থাকে, তো এখানে একটা উইকেট পড়লেই গুজরাটের বাকি প্লেয়ারদেরকে সামনে আসতে হবে। এবং এই সিজনে তারা সেই অর্থে কিন্তু পারফরমেন্স করেনি, দরকারই পড়েনি, কারণ টপ 3 মোটামুটিভাবে গুজরাটের 80% 85% রান তারাই করে দিচ্ছিল। এখানে একটা উইকেট পড়া মানে গুজরাট সমস্যার মধ্যে পড়বে, এবং একটা উইকেট যাতে না পড়ে তার জন্য এই দল অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যাবে। শুভমান গিল, সাই সুদর্শনের স্ট্রাইক রেট কমে যেতে পারে, এর ফলে এই দলের যে অ্যাটাকিং মেন্টালিটি সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। এটা গুজরাটের সমস্যা। অন্যদিকে এই সমস্যা থেকে কোনো রকমে বেঁচে গেল মুম্বাই ইন্ডিয়ান্স, তার কারণ মুম্বাইয়ের সব থেকে বড় যে পারফর্মার এই সিজনে, তারা সবাই কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার, বিশেষ করে রায়ান রিকালটন, করবিন বস, এই প্লেয়ারগুলো মুম্বাইয়ের জন্য অ্যাভেলেবেল রয়েছে পুরো সিজন। এটা একটা কিন্তু বিশাল বড় পজিটিভ নিউজ মুম্বাইয়ের জন্য। অ্যাট দ্য সেম টাইম মুম্বাইয়ের কাছে মিচেল স্যান্টনার রয়েছে, তো নিউজিল্যান্ডের সমস্ত ক্রিকেটার অ্যাভেলেবেল রয়েছে, তারা ফিরে চলে এসছে। আফগানিস্তানের সমস্ত ক্রিকেটাররা লাইক নূর, রাশিদ খান, এরা সবাই কিন্তু ফিরে এসছে। গুরবাজ অলরেডি কলকাতা নাইট রাইডার্সে জয়েন করেছে, তো আফগানিস্তানের সমস্ত ক্রিকেটাররা অ্যাভেলেবেল রয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স তাদের প্লে অফে যাওয়ার চান্স অল্প, চেন্নাই সুপার কিংস ছিটকে গেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ ছিটকে গেছে, লখনৌ সুপার জায়ান্টসের ছিটকে যাওয়ার সম্ভাবনা প্রবল, রাজস্থান রয়্যালসও অলরেডি ছিটকে গেছে। প্লে অফে যাওয়ার রেসে যে 5টা দল রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস, এই 5টা দল প্লে অফে যাওয়ার দৌড়ে রয়েছে। তো পাঞ্জাবের খুব বেশি সমস্যা হবে না, কারণ পাঞ্জাবের অধিকাংশ ক্রিকেটারই অ্যাভেলেবেল রয়েছে। অ্যাট দ্য সেম টাইম মার্কাস স্টয়নিস এবং জস ইংলিশ, এই দুজনকে যে কোনো উপায়ে আইপিএলে ফিরিয়ে নিয়ে আসবে রিকি পন্টিং। তো নিশ্চিতভাবে পাঞ্জাবের সমস্ত ক্রিকেটার অ্যাভেলেবেল রয়েছে, পাঞ্জাবের কিন্তু খুব বেশি সমস্যা এখানে হচ্ছে না। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটা হচ্ছে ফিল সল্ট অ্যাভেলেবেল থাকছে। অ্যাট দ্য সেম টাইম জশ হেজেলউড যদি না আসে, সেই ক্ষেত্রে লুঙ্গি অ্যাঙ্গেডি কিন্তু আরসিবির কাছে রয়েছে, পুরো সিজন থাকবে। তো এখানে আরসিবির সেই অর্থে কিন্তু খুব
একটা সমস্যা হচ্ছে না। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের কথা বললে তাদের কাছে কিন্তু ট্রিস্টান স্টাফস এই সিজনে ফিরে এসছে, পুরো সিজন খেলবে। ফাফ ডু প্লেসি অলরেডি সেখানে আছে। মিচেল স্টার্ক যদি না আসে তার জায়গাতে কিন্তু মুস্তাফিজুর রয়েছে, তো ডেথ বোলিংটা মুস্তাফিজুর বেশ ভালোই করতে পারে। তো আমার মনে হচ্ছে দিল্লিরও কিন্তু খুব একটা সমস্যা হবে না। এখানে সবথেকে বড় সমস্যায় পড়েছে গুজরাট টাইটেন্স, কারণ গুজরাটের মেন প্লেয়ার জস বাটলার সে কিন্তু নেই। তো এই টপ 5টা দলের যে সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে এবং যে সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল নেই, এটার উপর বেশ করে কোন 4টে দলকে আপনি প্লে অফে দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। দিল্লির ব্যাটসম্যানরা অলরেডি আউট অফ ফর্ম হয়ে গেছে, তো এই জায়গাতে দিল্লি ক্যাপিটালসের প্লে অফে যাওয়া আমার একটু কঠিন বলে মনে হচ্ছে। আমার টপ 4 এই মুহূর্তে দেখে যেটা মনে হচ্ছে, পাঞ্জাব, ব্যাঙ্গালোর, মুম্বাই এবং গুজরাট, এই 4টে দল হয়তো চলে যাবে। গুজরাট যেহেতু পয়েন্ট টেবিলে কিছুটা উপরের দিকে আছে, যার কারণে ওরা হয়তো দিল্লিকে বিট করে যেতে পারে, এই সম্ভাবনাটা তৈরি হয়েছে। যদিও বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে গুজরাট যে বাকি ম্যাচগুলো কিভাবে জিতবে এটা একটা বড় প্রশ্ন। আপনার টপ 4 কোন 4টে দল অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।